সীমান্ত নিয়ে সব অসম চুক্তি বাতিল হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাইকমিশনারকে তলব করে বেড়া নির্মাণের ব্যাখ্যা দাবি। একটি ইতিহাসে সেরা নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার বললেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দলিল করে রাখার আশা। দেশের গণমাধ্যম ব্যাপক স্বাধীনতা ভোগ করছে দাবি প্রেস সচিবের। ১.৫ দশকে উন্নয়ন বন্দনায় চাপা পড়েছে মানুষের কান্না, মন্তব্য পিআইবি ডিজি। এবং লিটন সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। ১৫ সদস্যের দলের নেতৃত্বে শান্ত, তারুণ্য নির্ভর দল ভালো কিছু করবে আশা লিপু। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। সীমান্ত নিয়ে আওয়ামী লীগ আমলের সব অসম চুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে বিএসএফ বাধ্য হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত ৬ মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর ধারাবাহিকতায় হঠাৎ করেই সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি লালমনিরহাটের ৩ বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারত। এতে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এমন অবস্থায় সচিবালয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করা হবে। বিগত সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৩ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় ১৬০টা স্থানে মানে এক লেয়ার এলা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার ৭৮টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। সীমান্তের ব্যাপারে বাংলাদেশ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। 0 থেকে ১৫০ গজের ভেতরে কোনো তৎপরতা চালানো যাবে না উল্লেখ করে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার। বিকেলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। আধা ঘন্টার বেশি সময় পররাষ্ট্র সচিবের দপ্তরে ছিলেন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেন, অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতে ভারতের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়েছে। দুপক্ষের আন্তরিকতায় কাঁটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্তে অপরাধ মোকাবেলায় একটি সহযোগিতামূলক পদ্ধতি থাকবে। বিজিবির বাধার মুখে সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে ভারত। আইন অমান্য করে গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনায় সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খুসরু। শারমিন স্বর্ণার ডেস্ক রিপোর্ট। ১৯৭৫ সালের সমঝোতা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ বা প্রতিরক্ষা বিষয়ক কিছু করা যাবে না। কিন্তু তার তোয়াক্কা না করে গত ৫ই জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করে বিএসএফ। বিজিবির বাধায় পরদিন বন্ধ থাকলেও ৭ জানুয়ারি আবারও একই কাজ করতে থাকে বিএসএফ এবং অতিরিক্ত জনবল মোতায়েন করে। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে নির্মাণ কাজ বন্ধ রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এরই মধ্যেই গত শুক্রবার সকাল 11টার দিকে বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে বিএসএফ সদস্যরা ভারতের মেখলিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের শূন্যরেখা বরাবর বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির আপত্তির মুখে আন্তর্জাতিক সীমান্ত পিলার 8/41 বরাবর কাজ চালিয়ে যেতে থাকলেও পরে দ্বিপক্ষীয় বৈঠকের পর কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ তার কাটা এবং অ্যাঙ্গেল নিয়ে এখানে ফালানোর পর পাবলিক আমরা সবাই দেখার পরে আমরা বিজিবিকে জানাই। এই ব্যারাকাটা দেওয়ার সময় বিজিবি এসিয়া প্রতিবাদ করে বা বাধা দেয়। বাধা দেওয়ার সময় ওনারা একটা কাগজ দেখায়, কাগজটাতে চুক্তি স্বাক্ষর করা আছে নাকি। এখানে এসে আমরা দেখতে পারি যে সীমানা পিলার থেকে মাত্র 5 ফিট দূরত্বে এই কাঁটাতারের বেড়াটা তারা নির্মাণ করছে, তো যেটা আসলে আন্তর্জাতিক আইনের মধ্যে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। আমরা চাইছি যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এরা 150 গজ বাইরে ওরা টাকাটা বেড়া নির্মাণ করা হোক। বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু জানান, কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। গতকালকে বিএসএফ এর তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল, এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই। সীমান্তে অস্থিরতা বন্ধে দুপক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আগামীতে ইতিহাস সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, এমন আশা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সেই নির্বাচন গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরল্ড গুল ব্র্যান্ডসনের সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এশিয়ায় নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে ভিত্তি হিসেবে ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ে সহায়তা চান প্রফেসর ইউনুস। দেশের গণমাধ্যম বর্তমানে অকল্পনীয় স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এতে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গত 1.5 দশকে উন্নয়ন বন্দনায় চাপা পড়েছে মানুষের কান্না। আর এই গণমাধ্যম প্রতিনিধিরা এই খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জুতসই পদ্ধতি খুঁজে বের করার আহ্বান জানান। উষা ফেরদৌসের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে অক্সফামের উদ্যোগে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিদেশি কূটনীতিক, বিশিষ্টজন ও গণমাধ্যমের প্রতিনিধিরা। Work with media to improve the quality and quantity of environmental reporting in Bangladesh. Accurate, high-quality information offered to the public through professional journalism has a positive influence on democracy. এতে বক্তারা বলেন, এক মঞ্চে দাঁড়িয়ে দেশের উন্নয়নে কাজ করার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জুতসই পদ্ধতি দরকার। ফ্রিডম অফ প্রেস বা ফ্রিডম অফ স্পিচের যে কথাগুলো বলি, আসলে সেটা কখনোই সেভাবে রক্ষিত হয় না। ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করবে, এই জিনিসটা অক্সফামের একদম কোর জায়গা থেকে, আমাদের যে স্ট্র্যাটেজিক জায়গা আছে সেই স্ট্র্যাটেজিক জায়গাটার সাথে সম্পৃক্ত। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যে উন্নয়ন বৈষম্য এবং দরিদ্র মানুষের চাপা কান্না বাড়ায়, সে উন্নয়ন থেকে বেরিয়ে আসতে হবে। 20-30 বছরে যে ধরনের উন্নয়ন বাংলাদেশে হয়েছে, বিশেষ করে গত 1.5 দশকে, সেটা মানুষকে আরো ডিসএম্পাওয়ার্ড করেছে, বৈষম্য বাড়িয়েছে, দারিদ্র বাড়িয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমানে দেশের গণমাধ্যম অকল্পনীয় স্বাধীনতা ভোগ করছে। There is a perfect, I think, like unprecedented media freedom. You can ask any question. You can criticize me. You can criticize our chief advisor. You can criticize the advisory panel of advisors. You can criticize everyone. জবাবদিহির মাধ্যমে ক্ষমতাধরদের দায়বদ্ধতার আওতায় নিয়ে আসার এখনই সেরা সময় বলেও মত দেন প্রেস সচিব। We think that for democracy to be institutionalized, first thing we need to have is media freedom, and we are trying to ensure that that kind of perfect media atmosphere where anyone can pursue any stories without fear or favor. দেশের 54টি নদ নদী এখন দূষিত উল্লেখ করে প্রেস সচিব বলেন, পরিস্থিতি আরো খারাপ হলে ভবিষ্যৎ প্রজন্ম আর এদেশে বাস করতে চাইবে না। We are creating jobs by harming our environment. উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
বাংলাদেশে 85% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক বলে তাদের কোনো আইনি সুরক্ষা নেই বলে জানিয়েছে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর শ্রম খাতের সংস্কারের অংশ হিসেবে আগামী বছরকে শ্রমবর্ষ ঘোষণার দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে ধানমন্ডিতে শ্রমিকের জীবনমান নিয়ে অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা শীর্ষক সভায় এমন দাবি সংস্থাটির। মনিরুল ইসলামের প্রতিবেদন। শ্রম খাতের অংশীজনদের সমন্বিত সুপারিশ গ্রহণ করছে সংস্কার কমিশন। এতে প্রথমেই গুরুত্ব পাচ্ছে শ্রম অধিকার প্রতিষ্ঠায়, পাশাপাশি গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিস্যার প্রতিষ্ঠা, মজুরির মানদণ্ড নির্ণয়, সামাজিক সুরক্ষা এবং সাংগঠনিক অধিকারের বিষয়টিও। শ্রম কমিশনের বাইরে যারা গবেষক, বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকেরই আসলে এই সেক্টর নিয়ে কথা বলার জায়গা তৈরি হয়েছে। শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রস্তাবনা দিতেই অংশীজনদের নিয়ে বিশেষ সভা আয়োজন করে সিপিডি। এতে শ্রম খাতে অসঙ্গতি নিরসনে বেশ কিছু প্রস্তাব দেন সংশ্লিষ্টরা। লেবার রিফর্ম কমিশন যেটা গঠন করা হয়েছে, এখানে যেই ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হয়েছে, এটা একটা বিশাল ম্যান্ডেট। বাংলাদেশে ফোর্সড লেবার বলতে যেটা বাস্তব অর্থে বোঝায়, সেটার খুব একটা উপস্থিতি নেই। এইটাই হচ্ছে আমাদের গ্লোবাল ইমেজ। অন্তর্বর্তী রিফর্ম সেল গঠনের আহ্বান জানিয়ে 2025 সালকে শ্রমকল্যাণ বর্ষ ঘোষণার দাবি জানায় সিপিডি। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোতে এবং এন্টারপ্রাইজ লেভেলে সেই মনিটরিংয়ের কাজগুলো তারা পর্যবেক্ষণ করবেন। সুতরাং ওরকম একটি সেল যদি প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগে যদি গঠন করা যায়, তাহলে হয়তো আমরা এটির বাস্তবায়নের দিকে আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করতে পারি। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম খাতের নানান অসঙ্গতি নিরসনের আশ্বাস দেন। এত বড় শিল্প, এত কিছু হচ্ছে, কিন্তু কোনো শ্রমিক নেই। আপনারা দেখবেন, জিজ্ঞেস করেন কোনো নির্মাণ শ্রমিক প্রতিষ্ঠানে বড় বড় তাদের কোনো শ্রমিক আছে কিনা। তারা সব নিয়োজিত করে ঠিকাদারের মাধ্যমে। এই ঠিকাদার মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। দুর্ঘটনা হলে দেখা যায় না, নিয়োগের সময় দেখা যায়। এবং একজন ব্যক্তির উপরে আমরা সিকিউরিটি গার্ড, ঠিকাদার, শ্রমিক, একজন ব্যক্তির উপরে দুইজন লোক প্রফিট করে। একজন যিনি সাপ্লাই দেন, একজন যিনি নিয়োগ করেন। গণমানুষের আকাঙ্ক্ষা নিশ্চিত করা না গেলে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তনের স্বপ্ন অধরাই থেকে যাবে বলেও মনে করেন শ্রম সংস্কার কমিশন প্রধান। আমরা সবাই মিলে একটু দ্রুত যেতে চাই, লক্ষ্যটা ঠিক করে। এই সুপারিশের একটা অংশ, এবং আপনাদের সবাইকে সাথে চাই, কাছে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। লিটন দাসকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল শান্তকে অধিনায়ক রেখে 15 সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে রাখা হয়নি সাকিব আল হাসানকেও, আর বাদ পড়েছেন আফিফ, শরীফুল ও হাসান মাহমুদ। দুপুরে বিসিবি মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে দল ঘোষণা করা হয়। আর থাকছে মুদাসসির আলীর প্রতিবেদনে। বিপিএল উত্তেজনার মাঝে ক্রিকেট অঙ্গনে এখন সবাই প্রহর গুনছে চ্যাম্পিয়ন্স ট্রফির। 19 ফেব্রুয়ারিতে পাকিস্তানে পর্দা উঠছে টুর্নামেন্টের। পাকিস্তানের পাশাপাশি খেলা হবে আরব আমিরাতেও। সেই আয়োজনকে সামনে রেখে ঘোষণা করা হয় বাংলাদেশ স্কোয়াড। অফ ফর্মে থাকা লিটন দাসকে রাখা হয়নি দলে। তামিম তো আগেই অবসরের ঘোষণা দিয়েছেন। বোলিং নিষেধাজ্ঞায় সাকিব আল হাসানের আশাও শেষ। সুমাইয়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম। নাজমুল শান্ত নেতৃত্বে এ দলে অভিজ্ঞ সিনিয়রদের মধ্যে কেবল আছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ ও সৌম্য। তরুণ হলেও মিরাজকে অভিজ্ঞ বলা যেতে পারে। তবে তাওহিদ হৃদয়, নাহিদ রানা, পারভেজ ইমন, নাসুম, রিশাদ মিলিয়ে টকবগে তরুণদের সংখ্যাই এখানে ভারী। দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে জানতে চাওয়া হয়, লিটনকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইমন কতটুকু শক্তি দেবে দলে। লিটনের ক্রিকেট অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি জানিয়ে তিনি বলেন, আগ্রাসী খেলতে পারবে এমন ধারণা থেকেই পারভেজ ইমনকে রাখা হয়েছে দলে। দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। আনকরা তরুণদের নিয়ে কতটুকু এগোতে পারবে টাইগাররা, সে প্রশ্নেরও জবাব দেন লিপু। লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও শুধু ব্যাটিং হিসেবে সাকিব আল হাসানকে ভরসা করতে পারেনি বিসিবি। পাশাপাশি অবসর নেয় তামিম ইকবালকে মিস করার কথাও জানান প্রধান নির্বাচক। বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফাসিসটা দিই। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো। সবকিছু ঠিক থাকলে দুবাইতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হবে টাইগারদের।
মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর চাঙ্কারপুলে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ ও 7 জনকে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল সুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য 23 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মামলায় বলা হয়েছে কেন্সটেবল সুজন ঠান্ডা মাথায় 5ই আগস্ট সকালে চাঙ্কারপুলে ছাত্র জনতার উপর গুলি চালায় এবং এ সময় তাকে উৎফুল্ল দেখা গেছে। 7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাদের দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। ওই ঘটনার সময় আরও কারা কারা জড়িত ছিল সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন করেছেন সাবেক বিডিআর জওয়ান ও তাদের স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান তারা। প্রতিনিধিদের তথ্যে আফরিন পপির ডেস্ক রিপোর্ট। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় তৎকালীন বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যে যারা তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আলফাত উদ্দিন স্কয়ার পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিডিআর হত্যাকাণ্ডে নিহত ও চাকরি বঞ্চিতদের স্বজনেরা অংশ নেয়। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি সহ 3 দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাইবান্ধার বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে শহরের ডিবি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেত্রকোনার মোক্তারপাড়ায় 3 দফা দাবিতে জেলা পরিষদ মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচিতে শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। জয়পুরহাটেও বিডিআর সদস্যদের মুক্তিসহ 3 দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের 0 পয়েন্টে চাকরিচ্যুত ও জেলবন্দি বিডিআর সদস্য ও তাদের পরিবার এতে অংশ নেয়। এদিকে মাদারীপুরেও 3 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। আফরিন পপি, মোহনা সংবাদ। কুষ্টিয়া জেলা ও খোকসা উপজেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত ত্যাগী নেতারা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ ও অনশন কর্মসূচিতে কয়েকশো নেতা অংশ নেয়। বিতর্কিত কমিটিকে মামা ভাগ্নের কমিটি আখ্যা দিয়ে স্লোগান দেয় তারা। এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজুমদার এবং খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু। আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠন করবে। জেলা কমিটির সাথে সাথে আমাদের উপজেলা এবং পৌর কমিটিও ঠিক একইভাবে পকেট কমিটি করেছে, যে কমিটির মধ্যে তাদের নিজেদের জেলার গদি বাঁচানোর জন্য, সভাপতি সেক্রেটারি ভবিষ্যতে হওয়ার জন্য তাদের লোক দিয়ে, যারা 16 বছরে যাদের মোবাইল ব্যবহার করে নাই, পালিয়েছিল, তাদেরকে দিয়ে এই কমিটি করেছে। রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারের স্বর্ণের দোকানে চুরির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় 50 ভরি স্বর্ণ। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। এসইও সেলিমের প্রতিবেদন। 3 জানুয়ারি শুক্রবার, সময় আনুমানিক দুপুর 1টা। ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের সামনে একটি চাদর দিয়ে একজন শেড তৈরি করে। অন্য একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে আনুমানিক 2.5 কোটি টাকা স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত চলে যায়।
চাঞ্চল্যকর এই চুরির ঘটনার বিষয়ে জানাতে রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। মামলার পর ধারাবাহিক অভিযানে 50 ভরি স্বর্ণালংকার সহ 3 জনকে গ্রেফতার করার কথা জানান তিনি। মোট 3 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এ পর্যন্ত 50 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয় বলেও জানান তিনি। ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত 9/1/2025 তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে। আলোচিত এই চুরির সঙ্গে 8 থেকে 9 জন জড়িত উল্লেখ করে অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিবির এই যুগ্ম কমিশনার। অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইসরায়েলের বর্বরতায় গাজার আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে 46,637-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,09,000। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধ করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে জাতিসংঘ ও ইসরায়েল। ইসরায়েলের দেয়া নিষেধাজ্ঞার ফলে চলতি মাসের শেষের দিকে সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। খুলনা টাইগার্সকে 8 রানে হারিয়ে বিপিএল এ দ্বিতীয় জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 15 রানেই 2 উইকেট হারিয়ে হোঁচট খায় সিলেট। এরপর রনি তালুকদারের 56 ও জাকির হাসানের অপরাজিত 75 রানে ভর করে 5 উইকেটে 182 রান তোলে সিলেট। খুলনার হয়ে হায়দার ও জিয়াউর 2টি করে উইকেট নেন। জবাবে জয়ের আশা জাগিয়েও 174 রানের শেষ হয় খুলনার ইনিংস। সর্বোচ্চ 43 রান করেন উইলিয়াম বশিষ্ঠ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সীমান্ত নিয়ে সব অসম চুক্তি বাতিল হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাই কমিশনারকে তলব করে বেড়া নির্মাণের ব্যাখ্যা দাবি। এটি ইতিহাস সেরা নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার বললেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দলিল করে রাখার আশা। দেশের গণমাধ্যম ব্যাপক স্বাধীনতা ভোগ করছে দাবি প্রেস সচিবের। 1.5 দশকে উন্নয়ন বন্দনায় চাপা পড়েছে মানুষের কান্না, মন্তব্য পিবিআই এর ডিজি। এবং লিটন সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। 15 সদস্যের দলের নেতৃত্বে শান্ত তারুণ্য নির্ভর দল ভালো কিছু করবে আশা লিপুর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।